শেখ হাসিনার ফিরে আসার ঘোষণার তাৎপর্যটা কি রাজনীতিতে, এবং এনসিপির প্রতিক্রিয়া, এনসিপির কি অবস্থা হতে পারে সেই সময়টা যদি আমরা একটু চিন্তা করি। এবং একটা জি, তো অনেক টিআরজি ধন্যবাদ। শেখ হাসিনার ফেরা না ফেরা এই বিষয়ে আজকের এই কথাগুলো আগে কখনো এভাবে বলিনি, আমার কিছুদিনের অনুধাবন। আর আমরা যখন জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন করছিলাম, একটা বড় অংশের মানুষ আমরা বন্দী হয়েছিলাম। আমার একটা জায়গায় ফাইন্ডিংস হলো যে বন্দী হয়ে থাকা কাউকে হত্যা করা হয়েছিল কিনা, এটা একটা জাস্ট প্রশ্ন আর কি। তো এটাই জন্য জিজ্ঞাসা করছি যে আন্দোলন করলে তাকে মেরে ফেলা হবে, তাহলে বন্দিরাও অনেকে মারা যাওয়ার কথা ছিল, একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হলো যে এই আন্দোলনে তাদের যে ব্যাখ্যা ছিল ওই সময়, আন্দোলনের সময় ব্যাখ্যাগুলো আমি খুব স্পষ্টভাবে একটা করে শুনছিলাম, যে তারা আন্দোলন ঠেকাতে গেছে, ঠেকাতে গিয়ে কঠোর হয়েছে, বিষয়টা এই ধরনের একটা অ্যাটিটিউড। হ্যাঁ, তো এবং আত্মরক্ষার্থে গুলি করেছে, তারা কি বসে থাকবে, এই ধরনের একটা ব্যাখ্যা দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও জনগণের কিন্তু একটা দাবি সৃষ্টি হয়েছে যে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। দেশের বড় জনসংখ্যা একসঙ্গে মাঠে নেমে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, যে কারণে এটাকে গণ অভ্যুত্থান বলা হয়। তো এই যে ব্যাখ্যা যে তাহলে আত্মরক্ষা করবে না পুলিশ, অথবা কঠোর হবে না, অথবা এটাকে মোকাবেলা করবে না কোন একটা আন্দোলনকে, হ্যাঁ কোন পর্যন্ত করবে, কোন একটা আন্দোলন ছোট প্রান্তিক পর্যায়ে আছে, সেটাকে ম্যানেজ করবে, নেগোশিয়েট করবে। কিন্তু জনগণ যখন ব্যাপকভাবে বলে বসে যে আমরা আপনাকে আর ক্ষমতায় চাই না, এই যে একটা বুঝতে না পারা, হ্যাঁ, যে জনগণ আমাকে চাচ্ছে না, হ্যাঁ, এই যে কঠোর হয়ে যাওয়া বুঝতে না পেরে, এটাই একটা অপরাধের পর্যায়ে চলে গেছে। এবং কোন একজন ব্যক্তি যদি রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্র যদি সার্বভৌম হয়, সংবিধান যদি সার্বভৌম হয়, আর জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাহলে তো সেই জনগণের চাহিদা অনুযায়ী যখন জনগণ বলবে যে আপনাকে আমরা চাই না, এবং জনগণ প্রেশার ক্রিয়েট করবে, তখন তো কঠোর হওয়ার সুযোগ নাই। আছে নাকি ওনার কঠোর হওয়ার সুযোগ? যে কঠোরতার ব্যাখ্যা দিয়ে যে আন্দোলন দমন করতে গিয়ে মানুষ মারা গেছে, এই কঠোরতার তো হওয়ার সুযোগ নাই তো। যখন সমস্বরে বলছে যে আপনাকে আর আর একদিনের জন্য না, এক মুহূর্তের জন্য না, আপনি পদত্যাগ করেন, ঠিক আছে, তো সেই সুযোগ নাই। কিন্তু সেই কঠোর হতে গিয়েই কিন্তু এই হত্যাকাণ্ড গুলো ঘটেছে, অনেকগুলো সন্তান মারা গেছে। সেই সন্তান মৃত্যুকে আমরা কি উপেক্ষা করতে পারি কতটুকু? সেই সন্তানগুলোকে ব্যাখ্যা দেয় যে পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং একটা ভুল তথ্যের অবতারণা করা হয় যে 3200 পুলিশ মনে হয় না, এরকম একটা সংখ্যা দেওয়া হয়। আমার পুলিশ ডিপার্টমেন্টের সাথে কথা বলার সুযোগ হয়েছে, পুলিশ হেডকোয়ার্টারে আমি নিজে গিয়েছিলাম, আমি তথ্যগুলো সংগ্রহ করা নিজের একটা আগ্রহ ছিল। তো ওই 46-48 জনের উপরে পরিবারগুলো দাবি করে নাই তাদের স্বামী বা বাবা মারা গেছে অথবা নিখোঁজ রয়েছে, এখনো দাবি করেনি। তাহলে যদি এরকম ভাবে যদি সংখ্যাটাই এরকম হয় 46-48, সেখান থেকে 3200 কিন্তু একটা বড় ফারাক। তো এই তথ্যটা কিন্তু আওয়ামী লীগ ব্যাপকভাবে স্প্রেড করানোর চেষ্টা করেছিল। এবং দেখেন, 48 জন পুলিশ মৃত্যু কিন্তু স্বাভাবিক ঘটনা না, 46 জন না, 10 জন পুলিশ মারাও কোনো স্বাভাবিক ঘটনা না। এবং যে পুলিশটা নির্দোষ তার গায়ে হাত দেওয়াও কোনো স্বাভাবিক, চাকরি করে, সার্ভিস করে, ঠিক আছে। কিন্তু এই যে ভুল তথ্যগুলো দিয়ে আপনার হলো জুলাই আন্দোলনকে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ, এটা সবচেয়ে একটা অনুচিত কাজ। প্রথমত ইতিহাসের প্রত্যেকটা ঘটনা মেনে নিতে হয় যে এইটা আমাদের ভুল হয়েছিল। জামাত যেরকম মানতে চায় না যে 71 সালে তারা ভুল করেছিল, তারা তাদের লোকেরা রাজাকার, তারা আল বদর আল শামস, মানুষ গণহত্যাকারী, অবশ্যই
আওয়ামী লীগের জামাত হাজার গুণ বেশি অপরাধী, হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ। ঠিক আছে, যাদের মাথা উঁচু করে রাস্তায় চলারই উচিত না, তারা এখন বলে, তারা যে স্লোগানটা দেয় যে 1 2 3 4, তারপরে কি যেন যারা বলি রাজাকার তারা বাংলা ছাড়, এরকম একটা বক্তব্য শুনলাম, যারা বলি রাজাকার তারা এবার বাংলা ছাড়। তো এই ধরনের স্লোগান দেয়, তাহলে রাজাকারকে আমরা রাজাকার বলবো না, আল বদরকে আল বদর বলবো না? গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে যুদ্ধ অপরাধী রাজাকার হয়েও যদি তাদের মতামত যদি প্রাধান্য পায় গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী, যে রাজাকাররাও রাজনীতি করবে, রাজাকাররাও দেশে বাঁচবে, রাজাকাররাও নিঃশ্বাস নেবে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী আমরাও তো রাজাকারদেরকে রাজাকারই বলতে পারি, তাই না? তো এই পার্থক্যগুলো করছি এই জন্য যে আমরা যদি পলিটিক্যাল রিকনসিলিয়েশন, সোশ্যাল রিকনসিলিয়েশনের কথা যদি বলি, তাহলে প্রথম যে জায়গাটা আসে যে ওই অনুধাবন, এখন যেই ধাঁচে আওয়ামী লীগের ভাই বন্ধুরা কথা বলছে, যে আপনার হলো জুলাইকে মানে সিডিআই সহ বিভিন্ন ধরনের কথা বলছে, অবভিয়াসলি জুলাইয়ের পরবর্তী সময়ে সমন্বয়ক নামে যারা ছিল তারা সারা দেশে অবিচার করেছে, জুলুম করেছে এবং লুটপাট করেছে, মব সৃষ্টি করেছে। এবং আপনার এলাকায় যদি একজন সমন্বয়ক থেকে থাকে, তাহলে সেই সমন্বয়ক বিষয়ে মানুষের অভিমত কি জানেন? যে শালা তো মাল কামাইছে, এইভাবেই বলে, শালা তো মাল কামাইছে। প্রত্যেকটা এলাকা, যার এলাকায় যেই সমন্বয়ক সেই একই কথা, শালা তো মাল কামাইছে। এবং এই সমন্বয়ক শব্দটা কিন্তু জুলাই গণঅভ্যুত্থান চলা অবস্থায় প্রাসঙ্গিক ছিল না, যে কোন এলাকার কে সমন্বয়ক কি সমন্বয় করতেছে, জনগণই এই আন্দোলনের সমন্বয়কারী ছিল। রাজনীতিতে অশ্লীলতা, অশ্লীল শব্দ স্লোগানের জন্য তো এই সমন্বয়করাই দিচ্ছে ওদের মুখ, না না, ওদের হাতেই। জুলাই গণঅভ্যুত্থানে তো আপনার হলো মানে এটা ছিঁড়া ফেল, ওটা ছিঁড়া ফেল, হ্যাঁ, আওয়ামী লীগ সিডিআই অথবা জুলাই সিডিআই, এই শব্দগুলো তো জুলাইয়ের পরের শব্দ, জুলাইয়ের সময়ের শব্দ না, জুলাইয়ের সময়, জুলাইয়ের পরের শব্দ, একটা অসহিষ্ণু সময়ের শব্দ, একটা মব পিরিয়ডের শব্দ। জুলাই কি একটা মব ছিল? না, জুলাই একটা মব ছিল না। জুলাই জনগণের প্রোটেস্ট ছিল, জনগণের ডিমান্ড ছিল, জনগণের দাবি ছিল। এবং এইটা বলার একটা পাগলামি যে জুলাই কোনো মানে হলো সুস্থ আন্দোলন না, জুলাই সবচেয়ে সুস্থ এবং সুন্দরতম আন্দোলন ছিল, সুস্থ এবং সুন্দরতম আন্দোলন ছিল। সেই সুস্থ এবং সুন্দরতম আন্দোলনে অনেকগুলো অঘটন ঘটেছে, এবং সেই সবকিছু মিলে একটা অভ্যুত্থান বা আন্দোলন বা বড় আন্দোলন আমরা এভাবে বলি। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যেই ফ্রেমিংটা করা হয়, একটু ইন্টারফেয়ার করি, আওয়ামী লীগের পক্ষ থেকে জুলাই নিয়ে একটু শেষ করি, আওয়ামী লীগের পক্ষ থেকে জুলাই নিয়ে যে ফ্রেমিংটা যেই ভাষায় করা হয়, এইটা দেখেন আপনি, যা যা জুলুম হয় সেই জুলুমকারীদের বিপক্ষে বলতে হবে। পুরো একটা প্রক্রিয়াকে আপনি যদি ঘায়েল করতে চান, আপনি ঘায়েল করতে পারবেন না, ঘায়েল করা সম্ভব না সেটা। এই জায়গাগুলোতে ভুল করা হয়, এই জায়গাগুলো অনুধাবন। জুলাই গণ অভ্যুত্থান চলা অবস্থায় আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, সেখানে আওয়ামী লীগের সুপ্রিম জায়গার সবাই আমাকে শুনছিল, আমি যতটুকু জানি, তারা ওই অবস্থায় কনফারেন্সে ছিল, আমার স্টেটমেন্ট নিচ্ছিল এইভাবে। তখন আমি একটু সুযোগ পেয়ে একটা পরামর্শ দিয়েছিলাম, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে দেন, নির্বাচনের ডেট দেন যদি বাঁচতে চান, এটাই বলছিলাম। এরপরে আমার নির্যাতন আরো বেড়ে গিয়েছিল, ওটাই কিন্তু বাস্তবতা, ওইটা কিন্তু তারা রাখেনি। আমাদের অনেক কিছুই ভালো করার সুযোগ ছিল, অনেক কিছু সুন্দর করার সুযোগ ছিল, যাই হোক রাখেনি, বা যে অবস্থায় গেছে তার পরিণতি তো আমাদেরকে ভোগ করতে হবে। কোনো মানে পুরো বিষয়টা এইরকম না যে কোনো পাপ কাজ ঘটেনি, কোনো হত্যাকাণ্ড ঘটেনি। যদি কোনো মানে পাপ যদি না ঘটে থাকে, কোনো হত্যাকাণ্ড যদি না ঘটে থাকে জুলাইয়ে, তাহলে এতগুলো মানুষ ভয়ে দেশ ছাড়লো কেন এভাবে? মানে তারা ফিউরিয়াস হয়ে গেল কেন? কারণ জানতো যে এমন কিছু একটা ঘটেছে, এমন একটা অধ্যায় রচিত হয়েছে, যে অধ্যায় রচিত হওয়ার ফলে মানুষ তাদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবে এবং তাদের যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাদের জন্য সিকিউরিটি কনসার্ন তারা এখান থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত না, এই পর্যন্ত একটা বাস্তবতা, সেই বাস্তবতাকে আপনি যদি মনে করেন যে ওই স্ট্যান্ডবাজি, যে না এগুলো সব জঙ্গি, যে ভাষা বলা হয় যে জুলাই আন্দোলনকারীরা জঙ্গি, যে ভাষাটা প্রয়োগ করা হয়, এই ভাষা প্রয়োগ করে আপনার হলো বেশি দূর মানে হালে পানি পাওয়া যাবে না, এই ভাষাটা এইরকম ভাবে হওয়া উচিত না। ঠিক আছে, একজন আন্দোলনকারী অবশ্যই একজন খুনির সমান না,
হত্যার অপরাধী একজন আন্দোলনকারী না। তো এই বিষয়গুলো না অনুধাবনের বিষয়। এই পর্যন্ত জুলাই, আর জুলাইয়ের পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে, পলিটিক্যালি বিএনপির যে চাহিদা সৃষ্টি হচ্ছে, অথবা আওয়ামী লীগের যে চাহিদা সৃষ্টি হচ্ছে, অথবা জামাতের যে চাহিদা সৃষ্টি হচ্ছে, এই চাহিদা কোনোটাই সুস্থ চাহিদা না। চাহিদাগুলোর মধ্যে জামাতের তো একমাত্র চাহিদা যে আওয়ামী লীগ নামে কোন এস্টাবলিশমেন্ট বাংলাদেশে আর না আসুক। এখন জামাত কেন চায় যে আওয়ামী লীগ নামের এস্টাবলিশমেন্ট বাংলাদেশে একদমই না আসুক? কেন চায়? এই চাহিদার কারণ কি? এই চাহিদার কারণ একটা প্রতিশোধ। সেই প্রতিশোধটা আমরা কিন্তু আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ ছিলাম না, কিন্তু জামাত আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ, এবং সেই প্রতিশোধ পরায়ণটা মুক্তিযুদ্ধের কারণে, স্বাধীনতা যুদ্ধের কারণে। ওই পরাজয়ের গ্লানি তারা বইতে 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 ক্লান্ত এবং ত্যক্ত তিক্ত। তারা হলো বিষধর সাপের মতো করে কামড়াতে চায় সবাইকে। সেই গ্লানি জামাতের গ্লানি। সেটা কি আমাদের গ্লানি? সেটা কি জনগণের গ্লানি? সেটা কি বিএনপির গ্লানি? এই সামগ্রিক একটা পরিস্থিতির কথা বলতেছি। সেই গ্লানি থেকে ওরা চায় যে আওয়ামী লীগ এখানে রাজনীতি করতে পারবে না। একটা হলো গ্লানি যে আওয়ামী লীগ যখন আসে তখন রাজাকার এবং মুক্তিযোদ্ধা ফ্লেমিংটা হয়, এবং ওরা তখন টিকতে পারে না। এই কারণে ওরা স্থায়ীভাবে চায় আওয়ামী লীগ রাজনীতি না করুক। কিন্তু বাস্তবে বাংলাদেশের এস্টাবলিশমেন্টে সরকারি দল বা বিরোধী দল কোন স্তরে কি যুদ্ধ অপরাধী যারা, দেশদ্রোহী যারা, স্বাধীনতা বিরোধী যারা, মানে দেশের মুক্তির কালে, দেশের পুনর্জন্মের কালে, হ্যাঁ, দেশের জন্মের কালে যারা ওই জন্মকে অস্বীকার করে, হ্যাঁ, এবং সেই জন্মের সময়ে যারা জন্মের সাথে সম্পৃক্ত তাদেরকে হত্যা করে, গণহত্যা চালায়, তারা বাংলাদেশের রাজনীতিতে হয় সরকারি দল অথবা বিরোধী দল কোনো অবস্থাতেই প্রাসঙ্গিক না। এটাই বাংলাদেশের একটা লজ্জা যে আমার নামে একটা দল বিরোধী দল হয়ে আছে। এটাই লজ্জা। এবং তাদের আকাঙ্ক্ষা যে মুক্তিযুদ্ধের কোনো একটা ইস্টাবলিশমেন্ট এখানে এসে না দাঁড়ালেই তারা, মানে আসলে আওয়ামী লীগের সামনে দাঁড়ালেই জামাতের মাথা নিচু হয়ে ওঠে, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই জন্য মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো আপনার বিএনপি এবং আওয়ামী লীগকে পছন্দ করে, ওইটুকু পছন্দ করে যে এরা অন্তত মুক্তিযুদ্ধের কিছুটা ধারক বাহক। হ্যাঁ, যেমন আওয়ামী লীগ অনুপস্থিত, বাংলাদেশের জনগণ একমাত্র বিএনপিকেই মুক্তিযুদ্ধের জন্য একটা ছায়াতল হিসেবে মনে করে। সাংস্কৃতিক কর্মী, মুক্তমনা মানুষগুলো কিছুটা মনে করে যে বিএনপি হয়তো তাদেরকে নিরাপত্তা দিবে। নিরাপত্তা দিতে পারছে কি পারছে না সেটা পরে বিষয়, বাট তার প্রত্যাশা করে, তার আকাঙ্ক্ষা করে তাদেরকে ওই ছায়ায় রাখবে, ওই নিরাপত্তায় রাখবে। হ্যাঁ, মানুষের কনফিউশন আছে যে জুলাইয়ের পরে একজন নারী মুক্ত ভাবে চলতে খুব কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে, এখনো পারছে কিনা 100% কনফার্ম না, বাট মানুষের প্রত্যাশা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এটা করে দেন। জনগণের প্রত্যাশা যে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থান সাবলীল হোক, বলিষ্ঠ হোক। এই জায়গাগুলোতে যদি বলিষ্ঠ উচ্চারণ করতে পারে তাহলে সম্মান করবে, না হলে সম্মানটা দিবে না। তার কারণ আমি 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 যে জায়গাটা বলতে চাইছিলাম যে জুলাই আন্দোলন নিঃসন্দেহে আপনার আমার পরিবারের সদস্যরা বের হয়ে গিয়েছিল, মানুষ অনেক কিছুর উপরে ওই যে বের হওয়ার আবেগটার পেছনে ফান্ডিং, যেটা কারণ মেটিকুলাস ডিজাইন বলে, তো প্রতিষ্ঠিত যে আমেরিকান ফান্ডিং ছিল এবং সেই ডিপ স্টেটের খেলা ছিল। এই জায়গাটাই কি দায়ী যে পরবর্তীতে জুলাই পরবর্তী যে অকর্মগুলো হয়েছে? আর আমি বলতে চাচ্ছি আমাদের প্রসঙ্গটা ছিল যে 2 বছর অতিক্রান্ত হয়েছে, এখন শেখ হাসিনার ফিরে আসার তাৎপর্যটা কি হবে? হ্যাঁ, আমি ওইটা বলছি। দেখেন আমেরিকার ফান্ডিং কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা নেয়নি। আমার কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ নেতাকর্মীরা কি আমেরিকার ফান্ডিং এ এই আন্দোলনের নাম ছিল? অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থার বিরুদ্ধে। তারাও কি আমেরিকার ফান্ডিং নিয়েছিল? আমি কি আমেরিকার ফান্ডিং নিয়েছিলাম? মোশাররফ করিম সহচিত্র নায়ক নায়িকারা এখানে মিডিয়া কর্মীরা নেমেছে, তারা কি ফান্ডিং নিয়েছিল? সুতরাং জুলাই গণঅভ্যুত্থানে আমেরিকার ফান্ডিংটা মুখ্য বিষয় ছিল না, বরঞ্চ জুলাই গণঅভ্যুত্থানের পরে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমেরিকার ফান্ডিং এর একটা বিষয় থাকতে পারে, এবং সেইটা ডক্টর ইউনূসকে ক্ষমতা দখল করতে, ক্ষমতা চুরি করতে সহযোগিতা করেছে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান হওয়ার জন্য শেখ হাসিনার রাগ এবং ক্রোধ সেটাই যথেষ্ট ছিল। তিনি যথেষ্ট রাগী, তিনি যথেষ্ট আপনার হলো অহমিকা সম্পন্ন, যে অহমিকাই সবকিছু পুড়ে গেছে, এবং সেই পুড়ে জনগণ পুড়ে যায়নি, আওয়ামী লীগ নামের দলটা পুড়ে গেছে, উনি নিজে পুড়ে গেছেন।
এখন তার ফিরে আসার তাৎপর্যটা কি হতে পারে? ফিরে আসার তাৎপর্য বিষয়ে বলি, আমি একটু বলি যে আমার যেটা মতামত, যে উনি যদি মানে ওই সময় অনেকগুলো প্রেশার ক্রিয়েটিং গ্রুপ আছে, যেমন ঠিক যাওয়ার আগ মুহূর্তে তিনি কয়েকটা জায়গায় যোগাযোগ করতে পারেন, সম্ভাবনা আছে। সেটা হলো আমেরিকার কাছে যে আমাকে সেভ করেন বা আমি এখন কি করতে পারি, ইন্ডিয়ার কাছে, রাশিয়ার কাছে, চায়নার কাছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে যোগাযোগ করেছিলেন হয়তোবা। ওই সময়টাতে কেউ তাকে সাপোর্ট করেনি, অথবা তাকে টিকে থাকার জন্য মানসিক শক্তি দেয়নি, পাশাপাশি সেনাবাহিনীও দেয়নি। এই সবকিছু মিলে একটা পরিস্থিতিতে তিনি এখান থেকে চলে গেছেন। বাট কোনো দিক থেকে তিনি যদি সাপোর্ট পাইতেন, তাহলে আমার মনে হয় না যে তিনি এখান থেকে চলে যেতেন। ওনাকে সেই সময় ইন্ডিয়াও সাপোর্ট করেছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। এবং আপনার হলো এই হলো একটা যাওয়ার পরিস্থিতি। আর আসার পরিস্থিতি হলো যে উনি যদি ভয়ঙ্কর সাহসী হন, তাহলে বাংলাদেশে আসবেন এবং তার নেতা কর্মীদের সহজে গ্রেপ্তার হবেন, যে কথাটা বলেছে। আপনার হলো এটা এটা অবিশ্বাস্য লাগে না আমার কাছে, অবিশ্বাস্য লাগে না, আমি আবারও বলছি। এবং ওই যে প্রেক্ষাপট যে 1974 সালের পরে, 75 সালের পরে উনি বাংলাদেশে আর আসলেন না, দীর্ঘদিন ভারতে ছিলেন বা দেশান্তরিত ছিলেন ওই সময়টাতে। তবে আপনার হলো ওনার যে বয়স, অথবা অন্তত এইরকম যে উনি যদি দেশের বাইরে মারা যায়, তাহলে ওনার লাশ বাংলাদেশে আসবে না। সেই জায়গা থেকে ওনার একটা আকাঙ্ক্ষা হতে পারে যে উনি মৃত্যুর আগে শেষ বয়সে বাংলাদেশে মরতে চান। সেটা কি অবস্থায় মরেন তিনিও দেখায় দিতে চান। এরকম যদি ওনার মনোবাসনা তৈরি হয়, তাহলে সেটা আবার একটা ভয়ঙ্কর বিষয়। সেক্ষেত্রে তিনি চলে আসতে পারেন, ঠিক আছে। এই ধরনের মনোবাসনা ছাড়া, যে মরলে বাংলাদেশে গিয়েই মরবো, এই ধরনের মনোবাসনায় কেবলমাত্র ওনাকে দেশে আনতে পারে। এছাড়া অন্য কোনো যোগ বিয়োগে আপনার হলো আমি দেশে আসার সম্ভাবনা ওইভাবে দেখি না। মানে একজন রাজ পরিবারের সদস্য বা একজন রাজা নিজে, আপনার হলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, তার বিরুদ্ধে অলরেডি বিভিন্ন রায় হয়ে আছে, এসে জেলখানায় ঢুকে যাবেন, সেখান থেকে আরো গুরুত্বপূর্ণ কোনো শাস্তি হবে। তবে এখানে প্রেক্ষাপট অনেকগুলোই ভিন্ন রকম হতে পারে। আমি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে বা দল বললে এখানে যদি আটক হয়ে যায়, আপনার লেস আনলেস জামাত ক্ষমতায় যদি থাকে, তাহলে হয়তো বা প্রতিশোধ পরায়ণ হয়ে রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছে, বিপরীতে তারাও মানে মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার যারা, তাদেরকে মারতে চায়। ওই একটা ক্রোধ থেকে তাদেরকে ঝুলাই দিতে পারে, তাদেরকে আনরেস্ট সিচুয়েশনে ফেলে গণহারে সবাইকে মেরে ফেলতে পারে, এরকম একটা সিচুয়েশন হতে পারে। কিন্তু আপনার হলো অন্য কোনো ইস্টাবলিশমেন্ট, সেটা ডক্টর ইউনূস থাকা অবস্থায় অথবা তারেক রহমান থাকা অবস্থায়, যে কেউ থাকা অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার ফাঁসি হবে বলে আমি মনে করি না, বা আরো ভয়ঙ্কর কোনো শাস্তি হবে বলেও আমি মনে করি না। যেটা সাধারণত রাজবন্দীরা যতক্ষণ ক্ষমতার বাইরে থাকে ততক্ষণ জেলে থাকে, ওই রকম একটা সিচুয়েশন হইতে পারে। এটা আমার একটা পারসেপশন, ঠিক আছে। যখন আমি একটা ভিন্ন প্রসঙ্গে যাই, আপনারা দেখেছেন যে এনসিপি পদযাত্রা শুরু করেছে। পদযাত্রা তারা এবার গোপালগঞ্জ বাদ দিয়েছে, পরে আরো 2-3টা জেলা বাদ দিয়েছে। গোপালগঞ্জে প্রথম দিনেই তারা, এটা মোটামুটি বোঝা গেছে যে ভয় পেয়ে তারা গোপালগঞ্জ যাচ্ছে না এবার। আর কিংস পার্টি হিসাবে অনেক সবাই চেনে এনসিপি কে, এবং তার পদযাত্রার প্রথম দিনের অনুষ্ঠানে একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওভারঅল এনসিপির এই যে কিংস পার্টি, কিং থাকা অবস্থায় পদযাত্রা আর কিং বিহীন সময় পদযাত্রা, কি পার্থক্য দেখছেন? আমি বলি, এনসিপি কি জঙ্গি সমর্থিত কোনো সংগঠন? জিজ্ঞাসা করছি এই জন্য যে প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুরের সঙ্গে কিন্তু তাদের লোকদের একটা সম্পৃক্ততা ছিল। এটা হলো একটা বিষয়, যে এরকম একটা ঘটনা তারা সম্পৃক্ত, যদি তারাই নিজেরাই উপযাচক হয়ে সেখানে দৌড়ে গেছিল, যে তারা মনে হয় ডেইলি স্টারের লোকদেরকে উদ্ধার করতেছে, এরকম একটা নাটক ছিল। তো এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে তাদের মধ্যে একজন জঙ্গি সম্পৃক্ততা পাওয়ার কারণে তারা বহিষ্কার করেছে। এই জন্যই জিজ্ঞাসা করছি যে এনসিপি কি জঙ্গি সমর্থিত কোনো সংগঠন? জিজ্ঞাসা করছি আর কি, আমি ডিক্লারেশন দিচ্ছি না। এবং তাদের প্রোগ্রামে বোমা হামলার ঘটনা বলছে, তারা তৎক্ষণাৎ
যে প্রতিক্রিয়া জানাইছিল তারা কিন্তু পরবর্তীতে আর এই প্রতিক্রিয়া আগায় নেয়নি। তো আগায় না নেওয়াটা একটা অন্যরকম বার্তা দেয় যে নিজেরাই ঘটানো, অথবা এমন কোন তথ্য প্রাপ্তি যে তথ্য প্রাপ্তি এইরকম ইঙ্গিত দেয় যে তদন্ত হলে তাদের দলের লোকেরাই পারস্পরিক দ্বন্দ্ব থেকে আতঙ্ক সৃষ্টি করার জন্য, ভয় সৃষ্টি, এক পক্ষ আর এক পক্ষকে ভয় সৃষ্টি করার জন্য, প্রোগ্রাম ভণ্ডুল করার জন্য বোমা ফাটিয়েছে। কিন্তু সরকারকে এই বিষয়ে খুবই সুষ্ঠু তদন্ত করা উচিত সরকারের স্বার্থে, কারণ এই ধরনের ছোটখাটো কোনো বিপদ সরকার পতনের হতে পারে কারণ হতে পারে। এই ছেলেগুলো সুযোগ পেয়ে, ক্ষমতা পেয়ে লুটপাট করেছে, মব সৃষ্টি করেছে, অশান্তি সৃষ্টি করেছে। এই সবকিছু কে ছাপিয়ে যদি সত্যিকার অর্থেই বোমা হামলা ওখানে সরকারের পক্ষে কেউ করতো অথবা আওয়ামী লীগের পক্ষে করতো, সরকার পক্ষে যদি রাগ ক্ষোভ থেকে করতো বা আওয়ামী লীগের পক্ষে থেকে করতো, তাহলে ওইটা ওই সার্জিসের মাথার উপর অথবা নাহিদের মাথার উপর গিয়েই পড়তো, মিস্টেক হওয়ার কথা না। হ্যাঁ, তো এটা হলো একটা বিষয়। তারা যে রক্ত মাখা জুতো দেখাইছে, সেই রক্ত মাখা জুতো দেখালেও কার পাড়া উড়ে গেছে এরকম উড়ে যাওয়া একটা পা কিন্তু তারা দেখাতে পারে নাই। পারছে নাকি? আপনি কি পাইছেন নাকি? মানে যেই রক্ত মাখা জুতা, মানে জুতা রক্ত মাখা মানে কি? কোনো একটা পা উড়ায় গেছে, কোনো একটা পা রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে, তাই না? মিডিয়ায় কিন্তু এরকম জখম হওয়া কোনো পাকে দেখা যায়নি। তাহলে এইটা জুতা মাখা, মানে এটা কি আলতা রং ছিল নাকি রক্ত ছিল আমরা জানি না। ওই জুতা কি তারা প্রশাসনের কাছে জমা দিছে নাকি সাথে করে এনসিপির অফিসে নিয়ে গেছে? হ্যাঁ, সেই জুতাটা এখন কই? এই জুতাটা কিন্তু তদন্তের জন্য জরুরি কিন্তু, তাই না? এটার গায়ে রক্ত নাকি আলতা, এই প্রশ্নগুলো, এগুলো সামগ্রিক ভাবে একটা সিচুয়েশনের কারণে এনসিপি নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। তাছাড়া আলোচনার মতো এটা কিছু না। এদের সাংগঠনিক কার্যক্রম ভেঙে পড়েছে। জামাতের লোক বল দিয়ে প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামের মধ্যে একজন বলল যে ওই বোমা হামলার ঘটনায় নাকি আহত আবার একটু হালকা পাতলা এমনি শুয়ে আছে। সে বলতেছে যে সে জামাত করে বাট এনসিপি কে সে সমর্থন করে, সেই কারণে এনসিপির প্রোগ্রামে গেছে। তো এগুলো তার মানে পুরো এই প্রোগ্রাম গুলো জামাতের কিছু লোকজনকে নিয়ে তারা এটা করছে। এই হলো সামগ্রিক ভাবে। আমি আপনাকে আজকে ছোট একটা কথা বলি, এই কথাটা আপনি মিলাই নেবেন, এই পারসেপশনটা। একটা পারসেপশন আপকামিং বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে যদি আওয়ামী লীগের উপরে প্রচুর দমন পীড়ন চলে এবং আওয়ামী লীগ সেটাকে মোকাবেলা করে। আওয়ামী লীগ যদি দমন পীড়ন মোকাবেলা করে এবং বিএনপি তার উপর যদি দমন করে, অর্থাৎ যেখানেই প্রোগ্রাম হবে সেখানে যদি বিএনপি দাবড়ায় এবং আওয়ামী লীগকে প্রচুর ধরপাকড় করে এবং আওয়ামী লীগ যদি দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে সরকারে, তাহলে আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক হয়ে উঠবে এবং জামাত এবং এনসিপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে ধীরে ধীরে। কিন্তু শর্ত ওইটাই যে বিএনপি কে ধরপাকড় করতে হবে, আওয়ামী লীগের উপর জুলুম পীড়ন করতে হবে এবং আওয়ামী লীগকেও শক্তভাবে মাঠে মোকাবেলা করতে হবে। এইটাই আওয়ামী লীগের একমাত্র উপায়। কারণ কেউ যদি নিপীড়িত হয়, কেউ যদি মজলুম হয় এবং মানুষ যদি দেখতে থাকে, তাহলে মানুষ ধীরে ধীরে মজলুমকে ভালোবাসতে থাকে। অবশ্যই মানুষ সুবিধাভোগী জামাতকে ভালোবাসবে না, যারা দীর্ঘদিন ইউনিটের সহায়তায় অনেক সুযোগ সুবিধা লুটপাট করেছে, দেশের বিভিন্ন জায়গায় ডিসি গুলোকে নিয়োগ দিয়েছে। এখন ডিসি কে সরালেই জামাত কান্নাকাটি করে, ডিসি কে সরালে কান্নাকাটি করে, তাহলে কি পরিমাণ তারা এনজয় করছে চিন্তা করতে পারে। তো এগুলো মানুষ তো সুবিধাভোগীদেরকে ভালোবাসে না। এনসিপি যখন সুবিধা গ্রহণ করছে, সমন্বয়করা যখন লুটপাট করছে, সেই বড় লোক সমন্বয়কদেরকে কি মানুষ ভালোবাসছে? মানুষ ভালোবাসছে সেই গরিব সমন্বয়কদেরকে। লালে লাল হওয়া লাল মিয়া আসিফ, লাল মিয়া হাসনাত, লাল মিয়া হান্নান মাসুদ, এই লাল মিয়াদের মানুষ পছন্দ করবে না। হ্যাঁ, মানুষ গরিব অ্যাক্টিভিস্ট, গরিব রাজনৈতিক কর্মীকে ভালোবাসে। হ্যাঁ, ওই 30,000 টাকা দিয়ে জুতা পরে নেপ্পু বয়কে মানুষ ভালোবাসবে না। 30,000 টাকা দিয়ে গুচি ব্যাগ নিয়ে ঘুরবে নারী সমন্বয়ক, তাকে তো মানুষ বলবে, তাকে তো মানুষ সাপোর্ট করবে না। মানুষ সাপোর্ট করে মানুষের প্রতিনিধিকে। মানুষের প্রতিনিধিরা মিতব্যয়ী হয়, মানুষের প্রতিনিধিরা মৃদুভাষী হয়, মানুষের প্রতিনিধিরা সত্যবাদী হয় এবং মানুষের প্রতিনিধিরা দয়ালু হয়, মানুষকে তারা আগলে রাখে।
কিন্তু এরা জুলাই গণঅভ্যুত্থানের পরে মোটেই দয়ালু ছিল না, এরা ছিল হিংস্র শকুনের মতো, হিংস্র শকুনের মতো আহত পশুকে চুবলে চুবলে খাওয়া এদের স্বভাব। তো এইটা মানুষের দৃষ্টি আকর্ষণ আর হবে না। এখন আমি শেষ করব অনুষ্ঠানটা আরেকটা প্রসঙ্গ দিয়ে। আপনার বিশ্লেষণ সবই চমৎকার, আমিও মনমুগ্ধ হয়ে শুনি। সংসদের দক্ষিণ প্লাজায় একটা অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠান নিয়ে সারা দেশ তোলপাড়। আমরা এই ঘটনার পরে আপনাকে আলোচনায় পাইনি, সেই জন্য প্রসঙ্গটা আমার তোলা। আমেরিকা ব্যতিক্রম, তো বাংলাদেশে এটা রেয়ার, এর আগে এরকম হয় নাই। আর কোন দেশেও হয় কিনা এরকম নজির খুব কম, যে একটা দেশের একেবারে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এমন একটা জায়গা, যেটা ওই দেশের পবিত্র জায়গা, আমি পবিত্র সংসদ বলি, সেইখানে আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবং মন্ত্রীরা কাচুমাচু করে দাঁড়িয়ে আছেন আমেরিকান অ্যাম্বাসেডারের সামনে। বিষয়টা কেমন লাগলো আপনার কাছে? বুঝিনি মানে বিষয়টা আপনার কাছে কেমন লাগলো, আপনি কিভাবে দেখেন এটা? এটা কি খুব ভালো হয়েছে যে আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে, এবং ওখানে আমাদের ভিভিআইপিরা সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান দিয়ে এতদিন রাজনীতি করা যায় মানুষগুলা, তারা গিয়ে কাচুমাচু করে আমেরিকান অ্যাম্বাসেডারের সামনে দাঁড়ায় থাকবেন? হ্যাঁ, এটা কেমন হলো, কেমন লাগলো আপনার কাছে? প্রথমত আমেরিকা আমাদের স্বাধীনতার পক্ষের কোন একটা দেশ ছিল না। আমাদের দেশের এস্টাবলিশমেন্টের স্বাধীনতা, আমাদের নতুন পতাকা, মানচিত্র সবকিছুতে আমেরিকা বিরোধী ছিল। জামাতের আমি তো সেই বলছি জায়গা থেকে আমেরিকা আমাদের আমেরিকা স্বাধীনতা দিবস যারা আমাদের স্বাধীনতাকে যারা আমাদের স্বাধীনতাকে সম্মান করেনি, বন্ধু জামাতের আমি সেটাই বলছি বলছি, আমেরিকা হ্যাঁ ওইটাই বলতেছি, যে আমেরিকা আমাদের স্বাধীনতাকে সম্মান করেনি, আমরা কি তাদের স্বাধীনতাকে স্মরণ করা প্রাসঙ্গিক জিজ্ঞাসা করছি? তাহলে এইটা জামাতের জন্য প্রাসঙ্গিক, কারণ ওরা রাজাকার, ওরা আল বদর আল শামস, ওরা দেশের স্বাধীনতা চায়নি, স্বাধীনতার বিরুদ্ধে দেশের মানুষের হত্যা করছে। সেই জায়গা থেকে আমেরিকা এবং জামাত তো বন্ধু, জামাত পরম বন্ধু, বলছে যে 71 সালের জামাত তাদের বন্ধু ছিল। এই জায়গায় কিন্তু বাংলাদেশের নাগরিকরা এটা কনসার্ন, তারা এটা ভালোভাবে নেয়নি। এইটা আপনার হলো বিএনপিও ঘটা করে আবার প্রচারও করেনি। হ্যাঁ, বিএনপির লোকেরাও কিছু কিছু ছিল সেখানে, কিন্তু বিএনপিও কিন্তু ঘটা করে প্রচার করেনি তাদের দলীয় পেজ পোস্টার থেকে, দলীয় প্রোগ্রাম হিসেবে প্রচার করেনি কিন্তু। হ্যাঁ, সামগ্রিক ভাবে এইটা। তারপর একটা কমিটিও হয়েছে, সংসদীয় কমিটি, সেখানে জামাতের লোকরা আছে, এনসিপির লোকরা আছে, হ্যাঁ, আমেরিকার স্বাধীনতা বিষয়ে ওইরকম একটা কমিটি, তাই না? এগুলো মানে এগুলো একটা দাসত্বের বিষয় একটা, যে নতজানু ভাবে। তো এইটা যখন রাজনৈতিক দলসমূহ পরস্পর প্রতিযোগিতা করবে যে কে বড় একটা রাষ্ট্রের দালালি করবে, তখন রাষ্ট্র আস্তে আস্তে মাথাটা নিচু হয়ে যায়, রাষ্ট্র ছোট হয়ে যায়। যখন জামাত যদি বলে যে আমি তোমাকে এই দেব, আমেরিকাকে বলে, তখন বিএনপি বলবে ঠিক আছে দাও, আমরাও এগুলোই দিলাম। এই যে একটা বিষয়, এগুলো খুবই নগ্ন। এটা কখন হয়? যখন রাজনীতিতে পিওর প্রতিযোগিতা থাকে না, হ্যাঁ, তখন এটা হয়। পিওর প্রতিযোগিতা করার জন্য দুইটা প্রতিযোগী দল, বিএনপি এবং আওয়ামী লীগ। এইটা রাজনীতির সৌন্দর্য। বিএনপি এবং আওয়ামী লীগ একে অপরের একটা পরিপূরক একটা দল, দেশের জন্য। দেশের জন্য একজন আরেকজনকে চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে দেশের জন্য। হ্যাঁ, এটা হলো লড়াই হয়, মারামারি হয়, ধাওয়া পাল্টা দেওয়া হয়, ভোটে প্রতিযোগিতা হয়, এই সবকিছু মিলিয়েই একদল আর দলকে চ্যালেঞ্জ করে। এই চ্যালেঞ্জ দেশের জন্য, এই স্যাক্রিফাইস দেশের জন্য, এটা একটা স্যাক্রিফাইস। ঠিক আছে, এই পিওর প্রতিযোগিতা না থাকার কারণে তখন হলো দুর্বল দল বিদেশিদের দালালি করবে। জামাত কিন্তু নিয়মিত ভাবে বিদেশিদের প্রতি আজ্ঞাবহ, তারা প্রচুর বিদেশির সাথে বসতে ভালোবাসে, তারা জনগণের সাথে বসতে ভালোবাসে না। জনগণের মাঝখানে গেলে জনগণ যে খোঁচা দিয়ে বলে তুই রাজাকার, ওই জন্য জনগণের কাছে যায় না, ওরা বারবার ওই জন্য বিদেশিদের কাছে যায়, যে বিদেশিরা তোকে রাজাকার বলবে না, ওই জন্য বিদেশিদের কাছে সম্পর্ক ভালো। এইটাই একটা খুব খারাপ অবস্থা। যেদিন পিওর পলিটিক্স আবার শুরু হবে, তখন দেশে দাসত্ব থেকে মুক্তি হবে।